গ্রাম বাংলার ভূতের গল্পের এক বিশেষ সিরিজ নিয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি। আজকের আপনাদের জন্য বিশেষ নিবেদনটি হলো ভূতের চা খাওয়া। আমরা উত্তর কলকাতার কজন বন্ধু মিলে একটা ক্লাব করেছিলাম। উদ্দেশ্য ছিল প্রতি শনিবার সন্ধ্যেবেলায় চুটিয়ে আড্ডা দেব, তাস, দাবা আর ক্যারাম খেলব। সেই সঙ্গে ফিস্টিরই আয়োজন থাকবে। প্রথমে ঠিক হয়েছিল ক্লাবের নাম হবে স্যাটারডে ইভিনিং ক্লাব, কিন্তু তারাপদর মধ্যে বাঙালি ভাব বড্ড বেশি। তার মতে স্বাধীন দেশে ইংরেজি প্রীতি দাস মনোভাবের প্রতীক। সেই কবে ইংরেজ এদেশ থেকে পাত্তারি গুটিয়েছে, এখনও ইংরেজি আঁকড়ে থাকার মানে হয় না। ক্লাবের নাম হোক শনি সন্ধ্যা ক্লাব। শেষ পর্যন্ত তাই হলো। এও ঠিক করা হলো আমরা 6 জন বন্ধু বাদে আর কাউকে শনি সন্ধ্যা ক্লাবের মেম্বার করব না। তারাপদ, দীপক, গোপাল, সেলিম, বরতিন এবং আমি, এই 6 জনই মেম্বার। কিন্তু শুধু ক্লাব করলেই হলো না, একটা ঘরও চাই। দীপক সে সমস্যার সমাধান করে দিল। গঙ্গার ধারে তার দাদামশাইয়ের একটা পুরানো বাগান বাড়ি খালি পড়ে আছে। সেই বাড়ির হলঘরটাই ক্লাবের ডেরা হবে। গঙ্গার ধারে চারিদিকে পাঁচিল ঘেরা 2 একর জায়গা, মধ্যিখানে একতলা বাড়ি। কেয়ারটেকার রঘুনাথ একটা ঘরে থাকে। পুরনো আমলের ফলবাগান জঙ্গল হয়ে গেছে। কিছু উঁচু গাছও পরিবেশকে জঙ্গুলে করে ফেলেছে। এক রবিবার সামনের লনটা পরিষ্কার করা হলো। পরের শনিবার ফিস্টি হলো ধুমধাম করে। রঘুনাথ খুব খুশি। বাড়িটা এতদিন হানাবাড়ি হয়েছিল। রাত বিরেতে ভূতের অত্যাচারে নাকি সে তিষ্ঠতে পারছিল না। এবার ভূতেরা ভয় পেয়ে জব্দ হয়ে যাবে। মানুষ ভূতকে যেমন ভয় পায়, ভূতও নাকি মানুষকে দেখে ভয় পায়। রঘুনাথের কথা শুনে আমরা হাসাহাসি করছিলাম। এমন নিরিবিলি জায়গায় একা থাকলে মাথায় খুব কল্পনা শক্তি গজায়। বিশেষ করে রাত বিরেতে ছুঁচো, ইঁদুর, আরশোলা চলাফেরা এবং গাছপালা, ঝোপঝাড়ে বাতাসের শব্দ ভুতুড়ে মনে হতেই পারে। তবে রঘুনাথকে সাহসী বলতেই হবে। তার তাগড়াই গরম, গায়ে জোরও আছে মনে হয়। প্রতি শনিবার সন্ধ্যার আড্ডায় সে কিছুক্ষণ অন্তর চা যোগান দেয়। বাইরে থেকে পান, সিগারেট, আবার কখনো তেলে ভাজা, মুড়ি, জিলিপি, কচুরি, সিঙাড়া, যখন যা ফরমায়েশ করা হয় সে এনে দেয়। দীপক আর সেলিম দাবা খেলতে বসে। বাকি 4 জন ক্যারাম খেলি বা তাস পিটি, হই হল্লা করি। তারপর রাত 10টায় যে যার বাড়ি ফেরি। আমরা ক্লাবের মেম্বাররা একটা শর্ত করে নিয়েছিলাম, ঝড় বৃষ্টি হোক, রাস্তায় জল জমুক, কিংবা এলাকায় দাঙ্গামা হোক, কিংবা কারফিউ জারি হোক, প্রত্যেককে শনিবার সন্ধ্যা 6টা নাগাদ ক্লাবে পৌঁছতেই হবে। না হলে 100 টাকা ফাইন। ফাইন দেওয়ার ভয়ে প্রত্যেকে শনি সন্ধ্যার আড্ডায় ঠিকই এসে জুটত। ক্লাব শুরু হয়েছিল এপ্রিলে। তারপর দেখতে দেখতে জুন মাস এসে গেল। বর্ষা শুরু হলো। এক পশলা বৃষ্টিতেই রাস্তায় 1 হাঁটু জল জমে যায়। একদিন বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বিপদ বাঁধে। রাস্তায় জল ঠেলে আমার যেতে আপত্তি নেই, কিন্তু ঝোড়ো হাওয়ায় ছাতি সামলানো কঠিন। একটা রিক্সাও পাওয়া গেল না। কিন্তু 100 টাকা জরিমানার ভয়ে মরিয়া হয়ে বেরিয়ে পড়লুম। বুদ্ধি করে কিট ব্যাগে 1 পোস্ত প্যান্ট শার্ট তোয়ালে নিলুম। তারপর বাগান বাড়িতে যখন পৌঁছলুম তখন ভিজে একসার হয়ে গেছি।
বাড়ি থেকে বেরিয়েছিলুম বিকেল 4টেই, পৌঁছতে 2 ঘন্টা লেগে গেছে। রঘুনাথ একটা লণ্ঠন জেলে দাঁড়িয়েছিল, বলল, আগে বিকেল থেকে লোডশেডিং দাদাবাবু, মনে হচ্ছে কেবল ফল্ট। বেশি বৃষ্টি হলে এই রকম হয়, বরাবর দেখে আসছি। বললুম, আর কেউ আসেনি? রঘুনাথ বলল, না, তবে এসে যাবে একে একে। আপনি বসুন, খুব ভিজে গেছেন দেখছি। এক কাজ করুন, আমি একটা শুকনো কাপড় এনে দিচ্ছি। বললুম, দরকার হবে না রঘুনাথ, শুকনো কাপড় সঙ্গে নিয়েই বেরিয়েছি। তুমি বরং 1 কাপ চা খাওয়াতে পারো নাকি দেখো। রঘুনাথ হলঘরে একটা টেবিলে লণ্ঠন রেখে চলে গেল। লণ্ঠনটা এ বাড়ির মতোই পুরনো, কাচে কালি পড়েছে, আলোটা তেমন খেলছে না, মাঝে মাঝে দপদপ করছে, নিভে গেলে এই কেলেঙ্কারি। বাইরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি সমানে চলছে। তোয়ালেতে গা মুছে শুকনো প্যান্ট শার্ট পরে ভিজে কাপড়গুলো নিংড়ে একটা জানালার রডে কোনো রকমে ঝুলিয়ে রাখলাম। তারপর চেয়ারে বসে পা দুটো টেবিলে তুলে দিলাম। জুতো ভিজে ঠান্ডা হয়ে গেছে। হারিকেনের কাছে কালি বেড়ে যাচ্ছে দেখে দম কমিয়ে দিলাম। সেই সময়ে কেউ ঘরে ঢুকলো। আবছা আলোয় দেখলুম তারাপদ। বললুম, কিরে, আসতে পারলি তাহলে? তারাপদ বলল, হ্যাঁ, আসতেই হবে। ভিজে গেছিস তো, বুদ্ধি করে আমার মতো। তারাপদ আমার কথার উপর বলল, আমি ভিজিনি। অবাক হয়ে বললুম, ভিজিসনি মানে? এখনো তো সমানে বৃষ্টি হচ্ছে। তারাপদ সে কথার জবাব না দিয়ে বলল, 1 কাপ চা চাই। রঘুনাথ কোথায়? রঘুনাথ আমার জন্য চা করতে গেছে, ওকে বল গিয়ে। তারাপদ কিচেনের দিকে চলে গেল। তারপরই হারিকেনটা দপদপ করতে করতে নিভে গেল। আমি সিগারেট খাই না, তাই দেশলাই নেই। ডাকলুম, রঘুনাথ, একটা দেশলাই, আলো নিভে গেছে। রঘুনাথের কোনো সাড়া নেই। তারাপদও ফিরে আসছে না। ঘরের ভেতর গাঢ় অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে। সেই আলোয় মুহূর্তের জন্য দেখলুম দরজা দিয়ে কেউ ঢুকলো। বললুম, কে? আমি গোপাল। হারিকেনটা নিভে গেছে, দেশলাই জাল। গোপাল বলল, দেশলাইটা ভিজে গেছে, জ্বলবে না। রঘুনাথ কই? কিচেনে চা করতে গেছে। আর কেউ আসেনি? তারাপদও এসেছে, কিচেনে গেল চায়ের কথা বলতে। আমারও চা খেতে ইচ্ছা করছে, রঘুনাথকে বলে আসি। অন্ধকারে গোপালের ভিজে জুতোর মসমস শব্দ শোনা গেল। সেই সময় বিদ্যুতের আলোয় দেখলুম আরেক মেম্বার ঢুকছে। বললুম, কে? সেলিমের সাড়া পেলুম। পন্টু নাকি? আর কেউ আসেনি? তারাপদ এসেছে, কিচেনে গেল চায়ের কথা বলতে। আমারও চা খাওয়া দরকার, বলে আসি। অন্ধকারে ভিজে চটি জুতোর শব্দ শুনে বুঝলুম সেলিমও কিচেনে চলে গেল। রঘুনাথ এখনো কেন আসছে না? বোঝা যায় কেটলির জলে আরও 2 কাপ জল ঢালতে হবে তাকে, কাজেই সময় লাগবে জল গরম হতে। একসঙ্গে 6 কাপ জল ঢাললেই তো হয়। বারবার একজন করে আসবে আর চায়ের জল গরম হতে আরও সময় লাগবে। কথাটা কিচেনে গিয়ে বলবার জন্য উঠবো ভাবছি, দরজায় আর এক মেম্বারকে দেখা গেল। গলা শুনে বুঝলুম ব্রতেন। সে ডাকলো, রঘুনাথ, ও রঘুনাথ। বললুম,
ব্রতিন, কি করে এলি রে? ভিজিস নি? ব্রতিন বলল, ফুটো নাকি? অন্ধকারে বসে আছিস দেখছি। লোডশেডিং, হারিকেনটা নিভে গেল, দেশলাই দে। আরে দেশলাই ভিজে ঢোল হয়ে গেছে। হ্যাঁ রে পুটু, আর কেউ আসেনি? তারাপদ, গোপাল আর সেলিম এসেছে। তারাপদ, গোপাল আর সেলিম এসেছে। কিচেনে রঘুনাথকে চায়ের কথা বলতে গেছে। ব্রতিন অন্ধকারে খ্যাখ্যা করে হেসে বলল, তাহলে আমিও যাই, চা খেতে ইচ্ছা করছে। জুতোর শব্দে বুঝলুম সেও চলে গেল। না, এরকম করলে আর চা খাওয়াই হবে না। উঠে দাঁড়ালুম কিচেনে যাওয়ার জন্য। সেই সময় কাছাকাছি দীপকের সাড়া পেলাম। কোথায় যাচ্ছিস পুটো? চমকে উঠে বললুম, দীপক, তুই কখন এলি? তোকে তো ঢুকতে দেখলুম না। দীপক আমার উল্টো দিকের চেয়ার থেকে খিকি করে হেসে বলল, দেখবি কি করে, অন্ধকার যে। তারপর ব্রতিনে সাড়া পেলুম। হ্যাঁ, আমাকেও দেখতে পাইনি পুটু। ওরা দুজনে হাসতে লাগলো। বললুম, হাসি পরে হবে, হারিকেনটা জ্বালানো দরকার যে। দীপক বলল, অন্ধকার ভালো লাগছে, তাই না ব্রতিন? ব্রতিন সাই দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আর অন্ধকারের আড্ডাটা জমবে ভালো, কিন্তু চাটা না হলে আড্ডা তো জমবে না। দেখি রঘুনাথ চায়ের ব্যবস্থা করেছে নাকি। দীপক বলল, চল আমিও যাই। পুটু, যাবি নাকি? রাগ করে বললুম, না, কখন রঘুনাথকে চায়ের কথা বলেছি, তার পাত্তা নেই। এদিকে তারাপদ, সেলিম আর গোপাল তো গেলই। চায়ে নিকুচি করেছে। ব্রতিন বলল, আর দীপক, পুটোর মনে হচ্ছে রাগ করে চা খাবে না। অন্ধকারে খসখস, চটাত চটাত, মশমশ শব্দ হলো। বুঝলুম ভেজা জুতোর শব্দ। সবাই ভিজে গেছে, ভিজতে বাধ্য। রাস্তায় এতক্ষণ এক কোমর জল না হয়ে যায় না। কিন্তু তারাপদ যে বলল সে একটুও নাকি ভেজেনি, নিশ্চয়ই বাস বা গাড়ি পেয়েছিল। কিন্তু আমি বসে আছি তো আছি, রঘুনাথের পাত্তা নেই, ওদেরও নেই। ব্যাপারটা দেখা দরকার। হলঘরের কোণার দিকের দরজা দিয়ে কিচেন কাম ডাইনিং রুমে যাওয়া যায়। অন্ধকারে ঠাউর করে সেই দরজার কাছে গেলুম। গিয়ে দেখি কেরোসিন কুকার জ্বলছে, কেটলিও চাপানো আছে। সেই আলোয় আবছা দেখা গেল ডাইনিং টেবিলের 5টা চেয়ারে আমার 5 বন্ধু বসে আছে, একটা চেয়ার খালি। কিন্তু রঘুনাথকে দেখতে পেলুম না। আমাকে দেখে তারাপদ ডাকলো, চলে আয় পুটু, বসে পড়, চা খাওয়াটা এখানেই জমবে। বললুম, রঘুনাথ কোথায়? তারাপদ হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, রঘুনাথ পালিয়ে গেছে। সে কি, পালাবে কেন? আমাকে দেখে। অবাক হয়ে খালি চেয়ারটাতে বসে বললুম, তোকে দেখে পালানোর কি আছে? তারাপদ জবাব দিতে যাচ্ছিল। দীপক বলল, চেপে যা, চেপে যা, দেখ চায়ের জল ফুটলো নাকি। তারাপদ উঠে গিয়ে চা করতে থাকলো। বললুম, হ্যাঁ রে দীপু, চেপে যা বললি কেন? দীপক মিটিমিটি হেসে বলল, সেসব কথা পরে হবে ক্ষণ, চা খাওয়া যাক, বৃষ্টিটা বেশ জমেছে। ব্রতিন বলল, শুধু চা, তেলে ভাজা টাজা হলে ভালো হতো। গোপাল বলল, পরের বার হবে, আপাতত চা খেয়ে চাঙ্গা হওয়া যাক। আমি বললুম, আলো চাই যে, এ ঘরে মোমবাতি নেই,
বরং হারিকেনটা নিয়ে আসা যাক। সেলিম বলে উঠল, না না, এই শনি সন্ধ্যাটা বিনি আলোতেই আড্ডা দেওয়া যাক। ততক্ষণে চারাপদ চা তৈরি হয়ে গেছে। কাপগুলো সে প্রত্যেকের হাতে ধরিয়ে দিল। চায়ে চুমুক দিয়ে তেতো লাগলো। বললুম, বিশ্রী করা চা হয়ে গেছে। তারাপদ, তুই চা করতে জানিস না? তারাপদ চেয়ারে বসে বলল, করা চা না হলে চলে। দীপক বলল, কুকারটা নিভিয়ে দে, খামোকা তেল খরচ করা কেন? তারাপদ বলল, একটু জ্বলুক না, পুটু অন্ধকার পছন্দ করি না। কথাটা বলে সে আমার দিকে ঘুরল। হঠাৎ দেখলুম তারাপদ নয়, প্যান্ট শার্ট পরা একটা কঙ্কাল। চমকে উঠে অন্যদের দিকে তাকালুম। আতঙ্কে শরীর হিম হয়ে গেল, বুক ধরাস ধরাস করতে লাগলো। 5টি পোশাক পরা কঙ্কাল ডাইনিং টেবিল ঘিরে চায়ের চুমুক দিচ্ছে। অমনি বিকট চেঁচিয়ে উঠলুম, রঘুনাথ, রঘুনাথ! কঙ্কালগুলো হি করে হাসতে থাকলো। চেয়ার থেকে উঠে মরিয়া হয়ে হল ঘরে, তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে চেঁচাতে থাকলুম, রঘুনাথ, রঘুনাথ! বৃষ্টি সমানে ঝিরঝির করে ঝরছে। লনের ওখানে একটা গ্যারেজ ঘর আছে দেখছি, সেখানে দীপকের দাদামশাইয়ের গাড়ি থাকতো এক সময়। সেখান থেকে রঘুনাথের সারা এলো। পালিয়ে আসুন দাদাবাবু, পালিয়ে আসুন! দৌড়ে ঘাস ঝোপঝাড়ের ভেতর দিয়ে গ্যারেজের ঘরে পৌঁছলুম। আবছা রঘুনাথকে দেখা যাচ্ছিল, সে দাঁড়িয়ে আছে। বলল, খুব বেঁচে গেছেন দাদাবাবু। হাঁপাতে হাঁপাতে বললুম, 5টা ভূত। চুপ চুপ চুপ। রঘুনাথ বলল, এই বিপদের সময় ও কথাটা বলতে নেই। একটু ধাতস্থ হওয়ার পর বললুম, কিন্তু এখানে আর কতক্ষণ থাকবো? বৃষ্টি ছাড়বে বলে মনে হচ্ছে না। চলো, বরং আশেপাশের বাড়ির লোকজনের কাছে গিয়ে ব্যাপারটা বলি, ওদের তাড়ানো দরকার। রঘুনাথ বলল, ঠিক বলেছেন, কথাটা এতক্ষণ কেন যে আমার মাথায় আসেনি। তবে আপনাকে আর কষ্ট করে বেরোতে হবে না, আমি এক্ষুনি লোক ডেকে আনি। মুখে বললুম বটে, তাই যাও, কিন্তু একা থাকতে ভয় করছিল। রঘুনাথ চলে যাওয়ার পর ভয়টা আরও বেড়ে গেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল, এই বুঝি একটা কঙ্কাল চুপি চুপি এসে আমার ঘাটটা মটকে দেবে। অবশেষে গুড়ি মেরে বসলুম, যাতে ওরা আমাকে এখানে দেখতে না পায়। তারপর বসে আছি তো আছি, রঘুনাথের পাত্তা নেই। অন্ধকার আরও ঘন হয়েছে। বৃষ্টিটা অবশ্য কমে গেছে। একসময় বাড়ির দিক থেকে কাঁধে চাপা গলায় কথাবার্তা শোনা গেল। উঁকি মেরে দেখি হলঘরের ভেতর হারিকেন জ্বলছে। খোলা জানালা দরজা দিয়ে ছায়ামূর্তির মতো যাদের দেখা যাচ্ছে, তারা সেই পঞ্চভূত ছাড়া আর কারা হবে? একটু পরে তারাপদর ডাকাডাকি শুনতে পেলুম, রঘুনাথ, ও রঘুনাথ! সর্বনাশ! পঞ্চভূত আবার আমার বন্ধুদের রূপ ধরে নতুন কোনো মতলব ভেজেছে। রঘুনাথ তা একেবারে অপদার্থ। পঞ্চভূতের খবর পেয়ে জল কাদা ভেঙে লোকেরা মার মার করে তেরে আসবেই। সে বোধহয় ঠিকঠাকভাবে কথাটা বুঝিয়ে বলতে পারছে না, কিংবা লোকে তার কথা বিশ্বাস করছে না। আবার চাপা গলায় কথাবার্তা। তারপর গ্রামের গুটি চালার খটখট শব্দ শুনতে পেলুম। বসো বেটার ছেলেরা, রঘুনাথ এখনই এসে যাবে লোকজন নিয়ে, মেরে ভূত ভাগিয়ে দেবে। আরও কিছুক্ষণ কেটে গেল। গ্যারেজ ঘর থেকে দেখতে পাচ্ছি পঞ্চভূত ক্যারাম আর তাস খেলছে। রাগে গায়ে জ্বালা ধরে গেল। একবার দীপকের কথা শুনতে পেলুম। সে বলল, এই ভিজা জামা নিশ্চয় পুটুর। তারপরই একটা হল্লা শোনা গেল। বাগানবাড়ির গেট দিয়ে টর্চ জেলে লাঠি সোটা নিয়ে একদল লোক ঢুকছে। তাদের আগে মার মার বলে হাঁক ছেড়ে রঘুনাথ দৌড়ে আসছে। ভেতরে ঢুকেই সবাই চেঁচাতে লাগলো, ওই ভূত, মার মার, ঠ্যাং ভেঙে দে। সাহস পেয়ে আমিও যোগ দিলুম ওদের সঙ্গে। লন পেরিয়ে মারমুখী ভিড় হলঘরের দরজার সামনে যেতেই দরাম করে দরজা বন্ধ হয়ে গেল। হারিকেনের আলোও গেল নিভে। এতে মারমুখী লোকগুলো আরও রেগে গিয়ে দরজায় লাথি মারতে থাকলো।
লাঠির চোটে দরজা মরমর করে ভেঙে পড়ল। লোকগুলো, কই ভূত, মার মার, ভূতের ঠ্যাং ভেঙে দে বলে ঘরে ঢুকলো। টর্চের আলোয় কাকেও দেখা গেল না। একটা দল নিয়ে আমি আর রঘুনাথ কিচেনে ঢুকলাম, আর একটা দল বাড়ির চারপাশে খুঁজতে বেরোল। পঞ্চভূতের পাত্তা পাওয়া গেল না। কিচেনের ডাইনিং টেবিলে 6টা কাপ দেখতে পেলাম। 5টা কাপে চায়ে তলানিতে পড়ে আছে। একটা কাপ চায়ে ভর্তি, সেই কাপটা আমার। রঘুনাথ বলল, মানুষের ভয়ে ভূতগুলো পালিয়ে গেছে দেখছি। একটা তাগড়াই চেহারার লোক তার লাঠিটা রঘুনাথকে দিয়ে বলল, এটা হাতের কাছে রেখে দিও রঘুদা, আমরা যাই, ফের যদি ঝামেলা করে খবর দিও। বাড়ির চারিদিকে যারা খোঁজাখুঁজি করছিল তারা হল ঘরে ফিরে এসে বলল পালিয়ে গেছে। তাদের একজন দেশলাই জেলে লণ্ঠনটা ধরালো, তারপর বলল, চলি রঘুদা, তেমন কিছু হলে আবার খবর দিও। পাড়ার লোকগুলো চলে যাওয়ার পর রঘুনাথ বলল, হারিকেনটা নিয়ে কিচেনে চলুন দাদাবাবু, ভূতের এঁটো কাপগুলো ধুয়ে ফেলি, তারপর দুজনে চা খাওয়া যাবে, বড্ড ধকল গেছে। কিচেনের ডাইনিং টেবিলে হারিকেন রেখে বসে আছি। রঘুনাথ বেসিনে কাপগুলো রগড়ে রগড়ে ধুচ্ছে। এমন সময় জানালায় কে চাপা স্বরে ডাকলো, পুটু, হ্যাঁ পুটু, পুটু। চমকে উঠে বললুম, রঘুনাথ, লাঠি লাঠি আনো, আবার এসেছে ওরা। রঘুনাথ বেসিনে কাপ রেখে লাঠি বাগিয়ে দাঁড়ালো। জানালায় তারাপদর মুন্ডু দেখা গেল। সে কাঁদো কাঁদো স্বরে বলল, আমরা ভূত নই, দরজা খুলে দাও, ঢুকি। বললুম, দরজা খুলো না রঘুনাথ, ঝামেলা করলে লাঠির গুঁতো মারো। তারাপদর পাশে দীপক, সেলিম, ব্রতিন আর গোপালের মুন্ডু দেখা গেল। মুখগুলো করুণ। দীপক বলল, আমরা ভূত নই রঘুনাথ, পোটো তুই একটু বুঝিয়ে বল না ওকে। বললুম, তোমরা যে ভূত নও তার প্রমাণ। 5 দুগুণে 10খানা হাত জানালার ভেতর গলিয়ে দিল ওরা। তারাপদ বলল, শুয়ে দেখ পুটু, ভূতের হাত হলে ঠান্ডা হিম হবে। আমি ছুঁয়ে দেখার জন্য হাত বাড়িয়েছি। রঘুনাথ বলল, ছবেন না দাদাবাবু, বরং আমি আগে পরীক্ষা করে দেখি, যদি ভূত না হয় রাম রাম বলুক ওরা। 5টা মুখে করুণ সুরে উচ্চারিত হলো রাম রাম রাম। রঘুনাথ এ ঘরের দরজা খুলে দিল। 5 জন হুড়মুড় করে ঘরে ঢুকে চেয়ারে বসে পড়ল। সন্নিগ্ধ দৃষ্টিতে ওদের দেখতে দেখতে বললুম, ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না কিন্তু। তারাপদও বলল, আমরা বুঝতে পারছি না পুটু, একটু আগে আমরা 5 জনে একটা টেম্পো ভাড়া করে চলে এলুম, এসে দেখি দরজা খোলা, কেউ কোথাও নেই। হারিকেনটা জেলে তাস আর ক্যারাম খেলতে খেলতে হঠাৎ শুনি হল্লা করে কারা তেড়ে আসছে। অমনি ভয় পেয়ে হারিকেনটা নিভিয়ে আমরা পালিয়ে গেলুম। তারপর অতি কষ্টে গাছে সরিয়ে গা ঢাকায় দিলুম। দীপক বলল, ভাগ্যিস গাছের উপর টর্চের আলো ফেলেনি ওরা। রঘুনাথ হো করে হেসে ফেলল, বলল, বুঝেছি বুঝেছি, আপনাদের ঢুকতে দেখে ভূত 5টা পালিয়ে গিয়েছে। মানুষ যেমন ভূত দেখে ভয় পায়, ভূতেরাও মানুষ দেখে ভয় পায়। তারাপদও বলল, পুটু, কি হয়েছিল বলতো, তুই কখন এসেছিস? দীপক বলল, পোটোর ভেজে প্যান্ট শার্ট দেখে আমার খটকা লেগেছিল কিন্তু। বললুম, চা খেতে খেতে সব বলছি। রঘুনাথ, শিগগির চা করো। রঘুনাথ কেরোসিন কুকার ধরালো, তারপর বলল, আজ রাত্রে আর বাড়ি ফিরে কাজ নেই দাদাবাবুরা, চা করে খিচুড়ি ব্যবস্থা করছি, কি বলেন? আমরা সবাই এক বাক্যে সায় দিলুম। এতক্ষণ আপনারা শুনছিলেন ভূতের চা খাওয়া গল্পটি। এই গল্পটি আমরা নিয়েছি চতুর্ভুজ পুস্তকালয় থেকে প্রকাশিত আড্ডাখানার ভূত গ্রন্থ থেকে। গ্রন্থটির রচয়িতা অনামিকা।